প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় 4 ভাগের 66 পৃষ্ঠার 10, 11, 12 নম্বর অঙ্ক নিয়ে। তো তোমরা ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো এখানে প্রথমে বলছে দেখো যে 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত? 15টি খাতার দাম যদি 975 টাকা হয় তাহলে 30টি খাতার দাম চেয়েছে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে 15টি খাতার দাম 975 দেওয়া আছে। তাহলে আমরা যখন 30টি খাতার দাম বের করতে চাইবো তখন আমাদের কি করতে হবে? আগে একটি খাতার দাম লাগবে। কারণ এখন যদি আমি বলি যে 10টি কলমের দাম হচ্ছে 50 টাকা, তাহলে এখন আবার বলছি যে 25টি কলমের দাম কত? তাহলে আমাদের আগে কী করতে হবে? একটি কলমের দাম জানতে হবে না? একটি কলমের দাম জানতে হবে। কারণ একটি কলমের দাম যদি জানো তুমি তখন কি করবা? 25টি কলমের দাম পাবা। তখন এই একটি কলমের দামকে 25 দিয়ে গুণ করলে পেয়ে যাবা। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? একটি কলমের দাম বের করতে হবে। আর একটি কলমের দাম বের করতে গেলে আমাদের কি করতে হবে? একটি কলমের দাম বের করতে হলে আমাদের কি করতে হবে? এই যে 10টি বললাম, এই 10টি কলম দিয়ে 50 টাকাকে ভাগ করতে হবে। ঠিক তেমনই 15টি খাতার দাম এত টাকা হলে একটি খাতার দাম কত বলছে? তাহলে আমাদের কি করতে হবে? এই 15 দিয়ে এটাকে ভাগ করে আগে একটি খাতার দাম বের করতে হবে। তারপর একটি খাতার দামকে 30 দিয়ে গুণ করলে আমরা 30টি খাতার দাম পাবো। অর্থাৎ এটাকে বলছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের মানে হচ্ছে যে একাধিক জিনিসের দাম থেকে একটি জিনিসের দাম বের করে একে ভিত্তি ধরে একাধিক জিনিসের মান বের করা হচ্ছে ঐকিক নিয়ম। যেমন আমরা দেখো যে 15টি খাতার দাম থেকে কি করছি? একটি খাতার দাম বের করছি না? যে একটি খাতার দামকে ভিত্তি ধরে আবার আমরা কি করব? 30টি খাতার দাম বের করব। অর্থাৎ একটি খাতার দামকে 30টি খাতা দ্বারা গুণ করলে আমরা কি পাবো? 30টি খাতার দাম পেয়ে যাবো। তাহলে আমরা কি করব? প্রথমে এটা দ্বারা ভাগ করব, তারপর এটা গুণ করব। তো এটা আবার লিখতে হবে কিভাবে? এটা লেখার একটা সিস্টেম আছে। তো লিখবো আমরা, সাজাবো কিভাবে? এটা সাজার নিয়ম আছে, আমাদের যেটা উত্তর চাই সেটা থাকে ডান পাশে। কি বললাম? যেটা উত্তর চাই সেটা হচ্ছে ডান পাশে থাকে। যেমন দেখো 30টি খাতার দাম কত? দাম চেয়েছে অর্থাৎ টাকা চেয়েছে। অর্থাৎ আমাদের কোনটা ডান দিকে থাকবে? এ টাকাটা থাকবে ডান দিকে, আর এটা থাকবে বাম দিকে। তাহলে আমরা সাজাবো কিভাবে? তাহলে আমরা লিখবো 15টি খাতার দাম 975 টাকা, অতএব একটি খাতার দাম 15 দিয়ে ভাগ করবো। তারপর আবার লিখবো কি? অতএব 30টি খাতার দাম 30 দিয়ে গুণ করে দেবো। তো চলো আমি খাতাতে দেখাই করে, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। তাহলে দেখো এখানে লিখবো যে 15টি খাতার দাম 975 টাকা, অতএব একটি খাতার দাম, তাহলে 975কে কত দ্বারা ভাগ করব? 15 দ্বারা ভাগ করব, কারণ আমরা একটির দাম বের করছি। যখন একটা মনে রাখবা যে বেশি জিনিসের দাম থেকে কম আসবে অর্থাৎ কমবে, তখন ভাগ করতে হয়, আর বাড়লে গুণ করতে হয়। তো আমরা 15টি খাতার দাম থেকে একটি খাতার দাম বের করছি, তার মানে কমছে, তাই ভাগ করব এখন আমরা। তো ভাগ যদি করি, এখানেই ভাগ করে দেখায় তোমাদের। 15 দিয়ে যদি 975কে ভাগ করি তাহলে কত হবে? এখানে 6 15 হয় 90। 15কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে পাবো 90। তাহলে বিয়োগ করলে এখানে 7, 9 থেকে 9 বাদ দিলে 0, এ 5 নামবে। এবার হচ্ছে 5 15 হয় 75, বুঝলা? 5 15 75। 15কে 5 দিয়ে গুণ করবা, তাহলে এখানে পাবা 75। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম? 65 পেলাম। অর্থাৎ একটি খাতার দাম কত টাকা? 65 টাকা। এবার আমরা বের করব কয়টি খাতার দাম? 30টি খাতার দাম। তাহলে অতএব 30টি খাতার দাম, এবার বাড়বে না কমবে? বাড়বে না, তাহলে বাড়লে গুণ করতে হয়, তো বেশি হবে, তাহলে আমরা এটাতে গুণ করে দেবো। ঠিক আছে, এখন যদি গুণ করি, মনে করো এই শূন্যটা নাই, ঠিক আছে, তাহলে আমরা 3 দিয়ে নর্মালি 65কে গুণ করব। গুণফল যেটা পাবো পরে এই শূন্যটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 3 5 কত হবে? 15, 5 হাতে থাকে 1, 3 6 18, আর হাতে রেখে হয় 19। তাহলে 19 বসিয়ে দিলাম, আর এই যে শূন্যটা এখন বসিয়ে দেবো। তাহলে আমরা কত পেলাম? 1950 টাকা। তাহলে 30টি খাতার দাম কত? 1950 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো? তাহলে 15টি খাতার দাম থেকে একটি খাতার দাম বের করলাম, তারপর একটি খাতার দামকে 30 দিয়ে গুণ করলে আমরা কয়টি পেলাম? 30টি খাতার দাম পেয়ে গেলাম। এটা সিম্পল। আশা করি বুঝতে পারছো। এবার চলো পরেরটা দেখি। তো এবার পরেরটা দেখো, 11 নম্বর কি বলছে? যে একটি দোকানে 1175টি ফুল আছে, একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগালে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে? তো বলছে একটি দোকানে 1175টি ফুল আছে, এখন 25টি করে ফুল লাগাবে, একটি মালাতে 25টি করে ফুল লাগাবে, তাহলে কয়টি মালা তৈরি করতে পারবে? এখন যদি আমি তোমার কাছে বলি যে তোমার কাছে
20টি ফুল আছে, তো 20টি ফুলের মধ্যে তুমি 4টি করে ফুল বিভিন্ন জায়গাতে রাখবে। তাহলে তুমি কয় জায়গাতে রাখতে পারবা? 5 জায়গাতে রাখতে পারবা। তো এটা কি করলা, আমরা যদি 4 দিয়ে 4টি করে রাখছি, 4 দিয়ে 20কে ভাগ করি, তাহলে 4 5 কত 20, 5টি করে রাখতে পারছি। ঠিক এমনই এখানে 1175টি ফুল আছে, একটি করে মালা বানাবো, অর্থাৎ একটি মালাতে 25টি ফুল থাকবে। তাহলে 1175টি দিয়ে কতটি মালা বানানো যাবে? তাহলে আমরা যদি 25 দিয়ে এটাকে ভাগ করে দিই, তাহলে কি পাবো? আমরা কয়টি মালা তৈরি করা যাবে পেয়ে যাব। তো চলো এখন কিভাবে লিখে করতে হবে সেটা আমরা করি। তো আমাদের এখানে উত্তর কি চেয়েছে? মালার সংখ্যা। তাহলে আমাদের মালাটা থাকবে ডান দিকে, আমরা এটা দিয়ে সাজাবো, আর মালাটা থাকবে ডান দিকে, অর্থাৎ একটা থাকবে ডান দিকে। তো আমি লিখি, তাহলে বুঝতে পারবা। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো 25টি ফুলে মালা তৈরি হয় কয়টি? একটি। অতএব 1175টি ফুলে মালা তৈরি হয়। তাহলে এই যে 1175কে আমরা এই 25 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে কয়টি মালা পাবো? আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? এটাতে এটাকে ভাগ করব। তো এখানে ভাগ করে দিই, এখানে ভাগ করে তোমরা দেখিয়ে দিবা। তাহলে 1175কে ভাগ করব। তাহলে কত দিয়ে নিব? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 4 পয়সা 100, 5 পয়সা 100, 25 হয়, তো বেশি যাচ্ছে। তাহলে 4 দিয়ে নিব। তাহলে 4 কোথায় নিব? এখানে 4 পয়সা 100, তাহলে এখানে বসাবো 100। এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে 7 থেকে 0 বাদ দিলে 7, 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, দরকার নাই, এখানে 5 নামবে। বুঝতে পারছো? এবার কত দিয়ে নিব? এবার আমরা যদি এটাকে 7 দিয়ে গুণ করি, তাহলে দেখো 5 7 35, 7 মানে 14, আর 3 হয় 17, মানে এটা আমাদের 7 দিয়ে যাবে। তাহলে 175 পাবো। তাহলে ভাগফল 0, তাহলে কত পেলাম? 47টি। তার মানে আমরা মালা তৈরি করতে পারবো 1175টি ফুল দিয়ে কতটি? 47টি। তাহলে এটাই হবে আমাদের উত্তর, যে 47টি মালা। বুঝতে পারছো? আশা করি বুঝেছো। তো চলো এবার পরে অঙ্কটা দেখি। পরেরটা বলছে নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি। এখানে একটা গাণিতিক বাক্য দেওয়া আছে, এই বাক্যটি থেকে আমাদের জাস্ট একটা গল্প তৈরি করতে হবে, আর কিছুই না। যেখানে যেমন দেওয়া আছে বিভিন্ন ধরনের দেখো গল্প, যে একটি দোকানে এতটি ফুল আছে, একটি মালা তৈরি করতে এতটি ফুল লাগালে দোকানদার কতটি মালা তৈরি করতে পারবে। ঠিক এভাবে এখানে একটা গল্প তৈরি করতে হবে। তো ধরো যে এখানে 8টি ঝুড়ি আছে, 8টি ঝুড়ি আছে এবং প্রত্যেকটি ঝুড়িতে 97টি করে লিচু আছে। এখন বললাম যে 8টি ঝুড়ির লিচু একত্রে করে 4 জনের মাঝে ভাগ করে দেওয়া হলো, তাহলে প্রত্যেকে কত করে পাবে? তাহলে হচ্ছে না যে 8টি ঝুড়ির প্রত্যেকটিতে 97টি করে আছে। এখন 8টি ঝুড়ি একত্রে করে, 8টি ঝুড়ি লিচু একত্রে করে 4 জনের মধ্যে ভাগ করে দিলাম, প্রত্যেকে কত পাবে? তাহলে আমাকে কি করতে হবে? আগে 8টি ঝুড়ি লিচু বের করতে হবে, অর্থাৎ একটি ঝুড়িতে থাকে কত? 97টি, অথবা 8টিতে বেশি থাকবে তাই গুণ। তারপর কয়জনকে ভাগ করে দিচ্ছি? 4 জনকে ভাগ করে দিচ্ছি। সেটা শিক্ষার্থী হোক, যে হোক, যে কোনো দিতে পারো, 4 জনকে ভাগ করে দিচ্ছি। তাহলে ভাগ করে মানে কি? আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 8টি ঝুড়ি লিচুকে 4 দিয়ে ভাগ করি, তাহলে একজনেরটা পেয়ে যাব। তাহলে এদের সাথে মিলছে না, তাহলে আমরা এটাই গল্প আকারে লিখে নেব। তো চলো লিখে দিই। তাহলে দেখো ওই কথাটি আমি লিখে দিলাম, যে 8টি ঝুড়ির প্রত্যেকটিতে 97টি করে লিচু আছে, লিচুগুলো একত্রে করে 4 জন শিশুর মাঝে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? তাহলে প্রথমে কি করতে হবে? এটাকে গুণ করতে হবে, গুণ করে 4 দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেকের লিচুর সংখ্যা পেয়ে যাব। এখানে এক কতের বলেছি, এটা দেখে ভাবিও না যে এটা যোগ করতে হবে। এক কতের মানে কিন্তু গুণ, কারণ যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। তাই গুণ করে পরে আবার 4 দিয়ে ভাগ করলে প্রত্যেকে কতগুলো লিচু পাবো সেটা বের হয়ে যাবে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত ছিল পর্বে অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।